সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ৬টার পর বন্ধ রাজধানীর বেশিরভাগ মার্কেট, শপিং মল। ১২টা থেকে ৮টা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা রাখতে চান ব্যবসায়ীরা। ৬টার দিকে অলরেডি আপনার ক্লোজ, কাস্টমার সব এসে ফিরে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো কিছু হচ্ছে না। অনেক মানুষ হঠাৎ করে আইসে দূর থেকে সবাই তো অনেক যাইতেছে খালি কাজ ছাড়া। ৬টার দিকে বন্ধ করলে আমাদের ছোটোখাটো ব্যবসায়ী যারা আছে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আমরা বিভিন্ন হসপিটালে যাইতেছি, কিন্তু আমাদের বাচ্চার কোনো কাজ হইতেছে না। আজকে ডাক্তারে বলেছে আমাদের বাচ্চার একটু ঘাম ধরা পড়ছে, আমরা কি করব? সন্তান হারানোর কান্নায় ভারী হচ্ছে পরিবেশ। হামে ময়মনসিংহ, রাজশাহী, টাঙ্গাইল ও কুষ্টিয়ায় 4 শিশুর মৃত্যু। রোববার থেকে টিকাদান শুরু। জ্বর ছিল 5 দিন, পরে ডক্টর দেখাইছি, কিছু হয়নি। আস্তে আস্তে প্রথমে শরীরে হয়েছে, পরে এখানে আসছে। 1 সপ্তাহ ধরে হাম, জ্বর, কাশি। হাহাকারের পর হাতাহাতি। পাম্পে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। কয়েক জেলায় মজুদ অকটেন পেট্রোল জব্দ। দাম বাড়ছে না, জানালেন বাণিজ্য মন্ত্রী। পরিস্থিতিটা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র টলারেবল মনে করবে, যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এরকম বৃদ্ধিতে যাবে না। যুদ্ধের বলি হয়ে বাহরাইনে নিহত তারেক আলীর মরদেহ 1 মাস পর পৌঁছালো দেশে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসগুলোকে সক্রিয় থাকার নির্দেশ। ভূপাতিতের পর মার্কিন ফাইটার জেটের পাইলটকে আটকের দাবি ইরানের। সেতু এবং পাওয়ার প্ল্যান্টে হামলার হুমকি ট্রাম্পের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ৬টার পর বন্ধ হয়েছে রাজধানীর বেশিরভাগ দোকানপাট ও বিপণী বিতান। আবার সরকারি সিদ্ধান্ত না মানার প্রবণতাও দেখা গেছে কোথাও কোথাও। জ্বালানি সাশ্রয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী। মালিক সমিতির পক্ষ থেকে সরকারের নির্দেশনা জানিয়ে দেয়া হয়েছিল আগেই। সেই নির্দেশনা মেনেই ঘড়ির কাঁটা সন্ধ্যা ৬টা ছুতেই বন্ধ হতে থাকে দোকানপাট। এই দৃশ্য রাজধানীর মোতালেব প্লাজা সহ হাতিরপুলের কয়েকটি মার্কেটের। কিন্তু তখনও আনাগোনা থামেনি ক্রেতাদের। দোকান বন্ধ, তাই প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ছাড়াই ফিরে যেতে হয় তাদের। ব্যবসায়ীরা বলছেন সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান তারা, তবে সময়সীমা সকাল 10টা থেকে 6টার পরিবর্তে বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত করার দাবি তাদের। দুপুর 12টা থেকে নিয়ে আমাদের যদি রাত 8টা পর্যন্ত করতো, অ্যাটলিস্ট আমরা যে কাস্টমার আমরা এটা হয়তো রিকভারি করতে পারতাম। আমাদের কাস্টমার আসি আপনার সন্ধ্যার দিকে, কারণ সারাদিন একটু রিল্যাক্সের দিন, হলিডের দিন, সবাই ধরেন লেট করে বের হয়। 10টার দিকে না খুলে যদি 12টার দিকে খুলি, আমরা 8টা পর্যন্ত যদি চালাতে পারি, আমাদের কিছুটা একটু বাঁচার একটা উপায় থাকে আর কি। সরকারি সিদ্ধান্ত মেনে সময় মতো বন্ধ হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল যমুনা ফিউচার পার্কও। সরকারের নির্দেশনার কথা ব্যবসায়ীদেরকে আগেই জানিয়ে দেয় কর্তৃপক্ষ, তাই সূর্যাস্তের পরপরই খালি হয়ে যায় শপিং মল প্রাঙ্গণ। এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটতেও দেখা গেছে কোথাও কোথাও। বিশেষ করে সড়কের পাশের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকতে দেখা গেছে সন্ধ্যার পরেও। আমাদের এখনো সেরকম কোনো নোটিশ হয়তো কালকে হয়তো চলে আসতে পারে, কিন্তু প্রথম দিন দেখে হয়তো এখনো সবাই হয়তো শিওরিটি হইতে পারেনি। সবসময় যে কোনো সুবিধা অসুবিধা নোটিশ দেয় যে কোন সময় বন্ধ করতে হবে, কোন সময় খুলতে হবে। মার্কেট কমিটি থেকে আমাদের কোনো নোটিশ আসে নাই। সাপ্তাহিক ছুটির দিনে বন্ধ ছিল ঢাকার বাইরের বেশিরভাগ মার্কেট। চট্টগ্রামে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানিয়েছেন বিকল্প উৎস থেকে জ্বালানি তেল ও গ্যাস আমদানির চেষ্টা করছে সরকার। বৈশ্বিক এই সংকট মোকাবেলায় জনগণকে জ্বালানি সাশ্রয় করে চলার আহ্বান জানান তিনি। প্রতিটি ক্ষেত্রে মন্ত্রীদের থেকে শুরু করে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা সবার ক্ষেত্রে সাশ্রয় প্রোগ্রাম দেওয়া হয়েছে, কারণ এটা ব্যতীত আমরা এগোতে পারবো না। এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা বাংলাদেশের জন্য সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। এখানে আমরা জনগণের সহযোগিতা চাইব।
তারা যাতে সাশ্রয় করে জ্বালানি, সব ধরনের জ্বালানি সাশ্রয় করে। সিলেটে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল থাকা পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকার। বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র, তার আর্থিক সক্ষমতা অত্যন্ত সীমিত, সংকীর্ণ, তার রিসোর্স মোবিলাইজেশন সেটাও খুব কম। তারপরেও যেন আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এই মূল্যের অভিঘাতটা না পড়ে, সেজন্য এই সরকার কষ্ট করে হলেও এটি ধরে রেখেছে। এর আগে জ্বালানি সাশ্রয়ের উপায় খুঁজতে বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। সেখান থেকে আসে বেশ কিছু সিদ্ধান্ত। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। হামির প্রকোপে দেশ জুড়ে বাড়ছে আতঙ্ক, উদ্বেগ আর মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৯ দিনে হামির উপসর্গ নিয়ে ৯৪ জন মারা গেছে। রাজধানী সহ দেশের ৪ জেলায় ২৪ ঘন্টায় হামির উপসর্গ নিয়ে আরও ৪ শিশু মারা গেছে। তাতে অভিভাবকের মাঝে ছড়িয়েছে ভয় ও আতঙ্ক। কাল থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা পাবে হামির ভ্যাকসিন। আজকে আমাদের বাচ্চা 14 দিন ধরে আজকে ডায়রিয়াতে ভুগতেছে। আমরা বিভিন্ন হসপিটালে যাইতেছি, কিন্তু আমাদের বাচ্চার কোনো কাজ হইতেছে না। আজকে ডাক্তার বলেছে আমাদের বাচ্চার একটু হাম ধরা পড়ছে। সন্তানের জ্বর, ঠান্ডা ও শরীরের র্যাশ ওঠা নিয়ে কয়েকদিন ধরেই ঘুরছিলেন বেশ কয়েকটি হাসপাতালে। সবশেষ রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শনাক্ত হয় হাম। তাতেই কান্নায় ভেঙে পড়েছেন উদ্বিগ্ন এই অভিভাবক। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে এই ছোঁয়াচে রোগ, বাড়ছে মৃত্যুও। ২৪ ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪ শিশু। বিভিন্ন জেলার হাসপাতালগুলোয় বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের অধিকাংশই শিশু। বাচ্চার ৪-৫ দিন ধরে জ্বর, ঠান্ডা, গায়ে একটু র্যাশও দেখা যাচ্ছে। প্রথমে জ্বর ছিল ৫ দিন, পরে ডক্টর দেখাইছি, কিছু হয়নি। পরে নিয়ে গেছিলাম শিশু হাসপাতালে, ওখানে নেয় নাই, পরে এখানে দিচ্ছি। আস্তে আস্তে প্রথমে শরীরে হয়েছে, তারপরে এখানে আসছে। বাচ্চার প্রথম জ্বর, ঠান্ডা, কাশি ছিল, পরে পাতলা পায়খানাও ছিল। পরে আমরা ওই জায়গায় মুন্সিগঞ্জে ডাক্তার দেখাইছি। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগী। ওয়ার্ডে জায়গা না হওয়ায় বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। হামের প্রভাবে প্রচণ্ড জ্বর তো থাকছেই, কারো কারো হচ্ছে নিউমোনিয়া আর ডায়রিয়াও। চেকিং করতে পরে আবার হাম থেকে নিউমোনিয়া থেকে আবার ইনফেকশন হলো আর ফুসফুসে। ১ সপ্তাহ ধরে হাম, জ্বর, কাশি, ঠান্ডা, বাথরুম করে। জ্বর, ঠান্ডা, কাশ আর এই যে শরীরে এইগুলা উঠছে, এই কারণে নিয়ে আসছে। কিছুই খাইতে পারে না, আর ওর হামটা সারা শরীরে ফুটা বেরিয়েছে, আর ওর সাথে নিউমোনিয়াও আছে। এদিকে মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। ৪টি ওয়ার্ডে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে ৪৫০-র বেশি। এছাড়া ২৪ ঘন্টায় নতুনভাবে ভর্তি ৭৪ জন, বর্তমানে চিকিৎসা নিচ্ছে ২৫০ শতাধিক। অনেক জ্বর ছিল, আমরা মাদারীপুর সদর হসপিটালে ভর্তি ছিলাম। এখানকার ডাক্তারে কিছু বলতে পারে না, জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক দিছিল, তারপরে ওরা নিয়ে এখান থেকে আমরা ঢাকা আসছি। জ্বর, হাম বাড়াইছে, ঠান্ডা, হাগা, বমি। ডাক্তার দেখছে হাম যখন নিয়েছে তখন ছিল না, কালকে থেকে ইনজেকশন দিয়েছে সকাল থেকে, পরে ওটা শুরু হয়েছে। শরীরে যে ছোট ছোট হাম হয়েছে, পরে মুখে খুব কম ছিল, তারপরে আবার পুরো শরীরে পরে আস্তে আস্তে দেখা গেছে। চিকিৎসকরা বলছেন, সময় মতো টিকা না পাওয়ার কারণেই হামে আক্রান্ত রোগীর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। ভ্যাকসিন দেওয়ার ৩-৪ সপ্তাহের মধ্যেই শরীরের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। সেক্ষেত্রে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। বেশিরভাগই যে র্যাশ নিয়ে আসছে, গলা ব্যথা, চুলকানি, জ্বর, এবং যেগুলো খারাপ হচ্ছে সেগুলো নিউমোনিয়া হচ্ছে। টিকা দিলে কিন্তু 100% সিকিউর না, কোনো কিছুই 100% সিকিউর না। দেখা যাচ্ছে 97% কাভারেজ দেয়, বাট বাদ বাকি 3%। আমাদের দেশের জন্য 3% কিন্তু অনেক। প্রথম দিকে যদি লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ সময় বিভিন্ন খাতে সংস্কার নিয়ে আলোচনার মধ্যে সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দিয়ে নিজেরা টিকা কেনার সিদ্ধান্ত নেয় সরকার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ১ সপ্তাহ হয়নি, স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে বন্ধ ডায়াগনস্টিক ও হাসপাতাল আবারও খুলেছে। চলছে পুরো কার্যক্রম।
ঢাকা মেডিকেলের পাশে চানখারপুলের 4টি বেসরকারি ডায়াগনস্টিক ও হাসপাতাল খোলার বিষয়টি জানেই না স্বাস্থ্য অধিদপ্তর। একে মারাত্মক অপরাধ বলছেন তারা। 25 মার্চ 2026 রাজধানীর চানখারপুলের 7টি প্রতিষ্ঠানে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। নানা অনিয়ম পাওয়ায় বন্ধ করে দেয়া হয় 5টি হাসপাতালে কার্যক্রম বন্ধ করেছি। সপ্তাহখানেক পরে আবারও সেই প্রতিষ্ঠানগুলোতে যাওয়া যাক। হেলথ এইডে গিয়ে দেখা যায় পুরোপুরি চালু আছে ল্যাব। ঢাকা মেডিকেল থেকে আসা রোগীরা অপেক্ষা করছেন রিপোর্টের জন্য। চালু আছে অন্য সব সেবাও। অথচ 7 দিন আগেই এটি বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। করা হয় লাখ টাকা জরিমানা। আমার রিপোর্টটা ইমার্জেন্সি দরকার ছিল, তাই এখানে এসে করাইছে। এখানে আসছি রিপোর্ট নিতে, রোগী নিচ্ছে, এটা ল্যাব। আপনাদের এই ল্যাব তো সরকার বন্ধ করে দিয়েছে, তারপরে আপনারা কিভাবে কার্যক্রম চালাচ্ছেন? এই ব্যাপার তো আমি জানি না, উপরে কর্তৃপক্ষ জানেন। জরিমানা হয়েছে, আমরা জরিমানা দিয়েছি, পে করছি এবং আমরা সংশোধন করে সে কার্যক্রম চালাইতেছি, যেহেতু বন্ধের কোনো পাইনি। অথেন্টিকের হাসপাতাল কার্যক্রম বন্ধের নির্দেশনা ছিল, সেটিও চলছে, বরং আগের চেয়ে রোগী ভর্তি আরও বেড়েছে। পাশের আরও 2টি প্রতিষ্ঠানেও একই চিত্র। ঢাকা ডায়াগনস্টিকে গিয়েও পাওয়া গেল রোগী। প্রতিদিন 30টির মতো পরীক্ষা করছেন তারা। পিওর ডায়াগনস্টিক সেন্টারও খোলা। বিভিন্ন পরীক্ষা করাতে এসেছেন রোগীরা। ল্যাবে পাওয়া গেল চিকিৎসকের সিল দেয়া জরুরি রিপোর্ট। সেই চিকিৎসককে ফোন করলে ভিন্ন কথা বলেন তিনি। আপনি এখানে নাই, বাট আপনার নামে রিপোর্ট প্রস্তুত হয়েছে, বিষয়টা কেমন হলো? বিষয়টা খুব খারাপ হলো, ওটা অন্যায় করেছে, ওটা পারমিশন নেয় রাইটে দিয়ে। পেশেন্ট যখন আর্জেন্টলি রিপোর্ট চায়, ম্যামের অনুপস্থিতিতে আমরা তখন এই জন্য আর্জেন্ট সিলটা ব্যবহার করছি। এই 4 প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান বন্ধের কোনো নির্দেশনা পাননি তারা। ওই দিন যে ম্যাজিস্ট্রেট আসছিলেন উনি বলে গেছে যে আমরা কোনো হসপিটাল বন্ধ করিনি, কিন্তু আমরা চাচ্ছি যে এটা প্রপার ওয়েতে চলুক। এই ল্যাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় বন্ধ, আপনারা কার্যক্রম চালাচ্ছেন কিভাবে? না, আমরা তো এটা জানিও না। নানা অনিয়মে বন্ধ করে দেয়া প্রতিষ্ঠান কিভাবে কার্যক্রম চালাচ্ছে তা জানা নেই স্বাস্থ্য অধিদপ্তরের। 2 দিন পরে এটা খুলে গেল, তো 2 দিনের মধ্যে আমরা ওখানে যেগুলো জিনিসগুলো পাইছি সেগুলো তো তাদের ঠিক করার কথা না। এটাও তো সিরিয়াস একটা অফেন্স যে সে খুলে ফেললো আমাদের পারমিশন ছাড়া, আমরা বন্ধ করে দিয়ে আসলাম, তাহলে সে এত এই ক্ষমতার উৎস কোথায়? স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানের পর নির্দেশনা অনুযায়ী কিছু প্রতিষ্ঠান বন্ধও পাওয়া গেছে। এ যেন চোর পুলিশ খেলা। অনিয়ম পেয়ে একটি প্রতিষ্ঠান বন্ধ করে স্বাস্থ্য অধিদপ্তর, 2 দিন পরে সেটি আবারও চালু, আর এরপর শুরু হয় আবারও অনিয়ম। এই অবস্থা চলছে বহু বছর ধরে। তাহলে এর সমাধান কোথায়? হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে দেশ জুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। যে কটা পেট্রোল পাম্পে তেল আছে সেখানেও লম্বা লাইন। চৈত্রের গরমে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চালকদের ভোগান্তি চরমে। সরকার থেকে বারবারই বলা হচ্ছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে। তাহলে কেন এমন অবস্থা? জ্বালানি তেলের দীর্ঘ এ লাইনে অনেকেই আছেন মধ্যরাত থেকে। এইভাবে তেল সংগ্রহে কর্মসময় তো বটেই, জীবনও অতিষ্ঠ। কিন্তু তেল ছাড়া তো গাড়িও চলবে না, তাতে থেমে যাবে জীবন জীবিকা। হেরা তো আমাদেরকে পাঠাই দিল তেলের জন্য, হ্যাঁ, কিন্তু আমরা যে কষ্টটা করতেছি এটা কেউ বুঝতেছে না। ভাবছিলাম যে এটা তেলটা নিয়ে বাসায় গিয়ে রিল্যাক্স থাকবো বা ঘুমাবো, তো সারাদিনে সারা রাত্রি এভাবে রইলাম। ভোগান্তি অনেক, আমাদের প্রচুর ভোগান্তি হইতেছে। বিশেষ করে রাইড শেয়ার করা মোটর বাইক চালকদের অবস্থা বেশি করুণ। তেলের জন্য দীর্ঘ অপেক্ষার কারণে কমছে উপার্জন। প্রতিদিন 3-4 ঘন্টা চলে যাচ্ছে, এই 4 ঘন্টায় আমাদের মনে করেন 500-600 টাকা আর্নিং কমে যাচ্ছে। 2 ঘন্টায় আমরা কিছুটা হলে তো ইনকাম করতে পারতাম, এর জন্য আমাদের একটু বেশি সমস্যা। সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না এই সংকট। ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। যে কটা পেট্রোল পাম্পে জ্বালানি আছে সেখানেও লম্বা লাইন। সারা রাত একজন লোকে দিচ্ছে, ওই টাকা গুনতেছে। এই জায়গায় এই যে সমস্যাটা, মানে তারপরে এখানে যে মানে অতিরিক্ত লোক বাড়াইলে আজকে আমাদের এই অবস্থাটা হতো না। যদি 2টা বা 3টে ইউজ করা হতো তাহলে এতগুলা ভোগান্তি মানুষ প্রভাবিত হতো না। দেখা গেল আমরা লিটারি 13 ঘন্টা পরে এখানে এসে মাত্র দাঁড়াইলাম। আশাবাদী আছে, এখন খুব ভালো লাগতেছে। তাও তো মন মতো পাচ্ছি না, 10 লিটারের বেশি দেবে না বলতেছে। চৈত্রের গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যদিও সরকার থেকে বলা হচ্ছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে। গ্রাহকদের প্রশ্ন, তাহলে কেন এমন অবস্থা? তেল আছে সব জায়গায়, কোন জায়গায় তেল আছে?
6টা পাম্প ঘুরে এলাম, এইখানে তেল পাইছি। আর রোদে তো বুঝতেছে, রোদে তৈলাক্ত হয়ে গেছি আজকে ভাই, তৈলের জন্য তৈলাক্ত হয়ে গেছি। একজনে বলছে 2টার সময় দিবে, একজন বলছে 12টার সময় দিবে, এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নাই। ফিলিং স্টেশন থেকে বলা হচ্ছে ডিপো থেকে তেল পেতেও ভোগান্তি। সরকারের উচিত সরবরাহ ব্যবস্থা নিশ্চিতে পর্যাপ্ত তদারকির, নতুবা এমন কষ্টকর অপেক্ষা বাড়তেই থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেল সংগ্রহে বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে আজও গ্রাহকদের অধীর অপেক্ষা। সংকটের কারণে রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প। প্রশাসনের তথ্য অনুযায়ী বিভাগের মোট পেট্রোলের চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ করছে ডিপোগুলো। অকটেন পাওয়া যাচ্ছে আরও কম, সংকট রয়েছে ডিজেলেরও। ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে দীর্ঘ সিরিয়াল, বিশেষ করে বাইকারদের ভিড়ই বেশি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। তেল সংকটে বিভিন্ন জেলায় অনেক পাম্প সাময়িক বন্ধ রাখা হচ্ছে। মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। পাম্প মালিক ও ডিলারদের দাবি, ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। এখানে লাইনে সিরিয়ালে আছি, এখন দেখছি পাম্প নষ্ট, তেল পাচ্ছি না। তারপরে তেল সিরিয়াল যে পরিমাণ আছে, তেল পাবো কি না পাবো এর গ্যারান্টি নাই। খুলনার বাইরে থেকে 13 কথা আপনার উপজেলা কেন্দ্রিক যেগুলো, ওগুলো তো তেল পৌঁছাচ্ছে না ঠিক মতো, যার কারণে সবাই এখানে এসে লাইন দিচ্ছে। 8টা থেকে লাইনে দাঁড়ানো, এখনো নিতে পারি নাই, নিতে পারবো কিনা এটাও বুঝতেছি না। ফজর নামাজ পড়ে লাইন ধরছি, এই পর্যন্ত এখনো তেল নিতে পারি নাই। এটা অনেক ভোগান্তি। টাঙ্গাইলে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা, তেল মজুদ ও অতিরিক্ত দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে 1,25,000 টাকা জরিমানা করা হয়েছে। দিনব্যাপী টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দবাসী বাজার এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোবিন্দবাসী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাইফ এন্টারপ্রাইজের ভেতর অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা ও তেল অতিরিক্ত দামে বিক্রির অপরাধে 50,000 টাকা এবং মাসুদ মেশিনারিজকে অবৈধভাবে 4,620 লিটার জ্বালানি তেল মজুদ রাখায় 75,000 টাকা জরিমানা করা হয়। পঞ্চগড়ে মোটরসাইকেলের পেছনে কোম্পানির গাড়ির আদলে বিশেষ বাক্স তৈরি করে অভিনব কৌশলে পাম্প থেকে পেট্রোল পাচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় একটি মোটরসাইকেল সহ প্রায় 50 লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে গেছেন। দুপুরে সদর উপজেলার ধাক্কামারা এলাকার মডার্ন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে। ঝিনাইদহে তেল পাম্পের সারিতে দাঁড়ানো কেন্দ্র করে হেলমেট নিয়ে সংঘর্ষে জড়ালো মোটরসাইকেল চালকরা। দুপুরে শহরের ডাকবাংলো এলাকার বর্ষা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তেল নেওয়ার জন্য বর্ষা ফিলিং স্টেশনের সারিতে দাঁড়িয়েছিল অনেক মোটরসাইকেল চালক। এ সময় সারিতে দাঁড়ানো এক যুবক আগে মোটরসাইকেল নিয়ে প্রবেশের চেষ্টা করলে সারিতে দাঁড়িয়ে থাকা অন্য মোটরসাইকেল চালকদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে চালকরা দু অংশে ভাগ হয়ে তাদের ব্যবহৃত হেলমেট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। জ্বালানি তেলের সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গায় আজ থেকে নো কার্ড নো ফুয়েল কার্যক্রম শুরু হলেও তা মানা হচ্ছে না। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনকে জ্বালানি সরবরাহ করা হবে না। তবে সকাল থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড় থাকলেও কার্ড প্রদর্শন করতে দেখা যায়নি। এমনকি তেল পাম্প কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যদেরও এ বিষয়ে কোনো আগ্রহ দেখা যায়নি। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা, কালোবাজারি রোধ এবং অতিরিক্ত মজুদ বন্ধ করতেই নো কার্ড নো ফুয়েল কার্যক্রমের উদ্যোগ। ফুয়েল কার্ডে উল্লেখ থাকবে গ্রাহক কোন তারিখে ও কত পরিমাণ তেল নিয়েছেন, যা নিয়ন্ত্রণে সহায়ক হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে নির্ধারিত সময় পর্যন্ত জেলা প্রশাসন ও উপজেলা পর্যায় থেকে এসব কার্ড বিতরণ করা হয়। ফুয়েল কার্ড পাইয়ে নিয়ে তো সে লাইনে দাঁড়াতে হচ্ছে, আবার কার্ড না করেও তারাও তেল পাইছে, তার লাভটা আমি তো কিছুই বুঝতে পারছি। কার্ড নিয়ে আসতে যে হয়রানি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে একটা ভোগান্তি। আর ছাড়া যারা এসছে তারা অবৈধ হয়েছে। আমি কার্ড নিয়ে এসেছি, তার কারণ কি শুনলাম যে রোববার থেকে কার্ডের তেল দেবে। চট্টগ্রামে জ্বালানি সংকট যেন দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। ছুটির দিনেও পেট্রোল পাম্পগুলোতে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না প্রত্যাশিত পরিমাণ অকটেন। রেশনিংয়ের মাধ্যমে সীমিত সরবরাহের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ভোগান্তি আর অসন্তোষ কমছে না চালকদের মধ্যে। তবে সংকটের এই বাস্তবতার মধ্যেই চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী জাহাজ, যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছুটির দিনেও এই পেট্রোল পাম্পে জ্বালানি নিতে দীর্ঘ সারি কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। কেউ ভোর থেকে, কেউ বা আবার মধ্যরাত থেকেই তেলের আশায় অপেক্ষা করছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, প্রত্যাশিত পরিমাণ জ্বালানি না পেয়ে বাড়ছে অসন্তোষ, ক্ষোভে ফুঁসছেন চালকেরা। আমি 7:15 আসছি, আমি 7:15-তে, প্রায় 3 ঘন্টা প্লাস হয়ে গেছে। আমরা আগে যেভাবে তেল পেতাম সেভাবে আমরা তেল পেতে চাই, কিন্তু বিশ্বের পরিস্থিতি যেহেতু এখন খারাপ, সেহেতু আসলে এটা সম্ভব নয় বললেও। আজকে ফজর নামাজ পড়ে লাইন ধরছি, এই পর্যন্ত এখন তেল নিতে পারি নাই। এটা অনেক ভোগান্তি। আমি 90 থেকে গাড়িতে আমি এরকম কোনোদিনও আমি তেল লাইন আমি এই বাংলাদেশের ভিতরে আমি কোথাও আমি এত দৃষ্টিকে ঘুরছি, আমার এরকম হয় নাই। আছে ভিন্ন চিত্র। লাইনের শৃঙ্খলা ভেঙে কেউ কেউ বোতল ও ড্রাম হাতে তেল নিতে এসেছেন। এতে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পাম্প কর্তৃপক্ষ। তবুও কোনো উপায় না পেয়ে পরিস্থিতি মেনে নিচ্ছেন সাধারণ গ্রাহকরা। আজকে অফিস বন্ধ, সেই জন্য নিতে আসছি আর কি। যত সময় লাগুক আজকে নিয়ে যাবো। এখন দেশের বৈশ্বিক অবস্থা তো ভালো না, এখন এটা মেনে নেওয়া ছাড়া উপায়ও নাই। যারা ঘন্টার পর ঘন্টা লাইন ধরে আসতেছে তারা পাচ্ছে না, কিন্তু বোতল নিয়ে আমাদের ডিস্টার্ব করতেছে, আমরা অন্য গাড়িতে তেল দিতে পারতেছি না। পাম্প মালিকদের অভিযোগ, দৈনিক চাহিদার অর্ধেক পরিমাণ জ্বালানিও পাচ্ছেন না তারা, তাই রেশনিং পদ্ধতিতে পরিস্থিতি সামাল দিচ্ছেন। আমার তো লাগে ভাই, আমি নর্মালি বিক্রি করি 22-23,000 লিটার। চাপ ছাড়া, প্রেশার ছাড়া তো আমার এখন যে প্রেশার যাচ্ছে, এই প্রেশারে আমার 35,000 লিটার দরকার। এদিকে প্রায় 28,000 মেট্রিক টন ডিজেল নিয়ে দুপুরে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ইওয়ান জিংহি জাহাজ। রাতে 34,000 মেট্রিক টন নিয়ে ভিড়বে আরও একটি জাহাজ। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নিহত বাংলাদেশি SM তারেক আলীর মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। ফ্লাইট জটিলতায় প্রায় 1 মাস পর শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে তার মরদেহ। এ সময় মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। বিস্তারিত মশিউর অনিকের প্রতিবেদনে। 27 বছরের প্রবাস জীবনের অবসান করে দেশে ফিরলেন SM তারেক আলী, তবে জীবিত নয়, কফিনবন্দি মরদেহ হয়ে। মধ্যপ্রাচ্যে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে প্রাণ হারান এই প্রবাসী বাংলাদেশি। নানা জটিলতার কারণে প্রায় 1 মাস পর শুক্রবার সন্ধে 6:45টার দিকে গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে পৌঁছায় তার মরদেহবাহী কফিন। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মরদেহের পরিবহন ও দাফনের জন্য 35,000 টাকা নগদ সহায়তা, বিশেষ অনুদান 50,000 টাকা এবং পরবর্তীতে বিমা বাবদ 3 ও অন্যান্য বাবদ 10 লাখ টাকা দেওয়া হবে। এই মধ্যপ্রাচ্যের এই ঘটনার পর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন মন্ত্রণালয়, এই 3 মন্ত্রণালয়ে এবং আমরা দায়িত্বপ্রাপ্ত যারা সংশ্লিষ্ট সংসদ সদস্য সবাই মিলে আমরা প্রতিদিনই প্রতিনিয়ত খবর রাখছি। মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ড, যেটা সবসময় এই খরচগুলো করে থাকে, তাদের পক্ষ থেকে এই পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য চেষ্টা করা হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত 6 জন বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের মরদেহ দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসগুলোকে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে এবং যে সকল দেশের ভিসার মেয়াদ আরো বাড়ানো দরকার সেগুলো আমরা ইতিমধ্যে কূটনৈতিক তৎপরতা চলছে, সেই ভিসার মেয়াদও বাড়বে। সকলে যেন দেশে ফিরতে পারে সেই ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করছে। অবৈধভাবে বিদেশে গিয়ে আটকা পড়া বাংলাদেশিদের উদ্ধার এবং মানব পাচার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে জাপানের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মন্ত্রী আফরোজা খানম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ আরও অনেকে। বৈঠকে জাপানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার নাকায়ামা রিকো। ফ্যাসিবাদের আমলে নির্যাতনের শিকার গণমাধ্যম কর্মীদের তালিকা হচ্ছে, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে 8 দিনব্যাপী বইমেলার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। জানান, বিএনপি নির্বাচন ইশতেহার ও 31 দফাতে গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই সরকারের বয়স মাত্র 1.5 মাস। প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার কথা জানান তিনি। এজন্য সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আশা তথ্যমন্ত্রীর। গণমাধ্যমের উপরে যে নির্যাতনের ইতিহাস, ফ্যাসিবাদের কর্মকাণ্ডের তা একটি অনিবার্য অঙ্গ। আমরা গণতান্ত্রিক সংগ্রাম করে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে পরে গণমাধ্যমের এই অধিকার এবং স্বাধীনতা যারা চর্চা করেছেন, সেই গণমাধ্যম কর্মীদের নির্যাতনের যে অপরাধ, তাকে আমরা তামাদি হতে দেব না। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গুলি করে ও কুপিয়ে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। সন্ধ্যায় যমুনা নদীর দুর্গম চরাঞ্চল আলোকদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মিরাজ হোসেন পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা এবং তেওতা বালুমহলের ম্যানেজার ছিলেন। তেওতা বালুমহলের ইজারাদার কাউসার হোসেন জানান, বৃহস্পতিবার মিরাজকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয় অজ্ঞাত ব্যক্তি। বিষয়টি জানিয়ে গতকালই তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। আজ সন্ধ্যায় নদী পাড়ে ম্যানেজার মিরাজ সহ তার লোকজন ড্রেজারে অবস্থান করছিলেন। এ সময় স্পিড বোট যোগে দুর্বৃত্তরা এসে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। ম্যানেজার মিরাজকে গুলি করে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন, জানিয়েছে পুলিশ। ফরিদপুরের ভাঙায় মাইকিং করাকে কেন্দ্র করে 4 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় 10টি দোকানপাট ভাঙচুর এবং 40 জন আহত হয়েছে। সন্ধ্যায় ভাঙার হামেরদি ইউনিয়নের মনসুরাবাদ বাজারে ঘটে এই সংঘর্ষ। টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। পুলিশ জানায়, মনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের ছেলেরা ফুটবল খেলার জন্য মাইকিং শুরু করে। এ সময় মনসুরাবাদ গ্রামের রাহাত, সাদ্দাম, তারেকের সাথে খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাধে মারামারি। মারামারির সূত্র ধরে খাপুরা গ্রামের ছেলেরা মনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতব্বরকে মারধর করে। জিন্নাতকে মারধরের খবর মনসুরাবাদ গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামের শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে খাপুরা গ্রামের লোকজনকে ধাওয়া দেয়। পরে মনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোয়ালদের জন্য উন্মুক্ত হয়েছে সুন্দরবন। আগামী 2 মাস মধু সংগ্রহ করবেন সাতক্ষীরা ও বাগেরহাটের মোয়ালরা। তবে এজন্য আলাদা আলাদা দস্যু বাহিনীর কাছ থেকে নিতে হচ্ছে বিশেষ অনুমতিপত্র। অভিযোগ বনজীবীদের। বিনিময়ে গুনতে হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। এদিকে মধু সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, কোনো ছাড় দেয়া হবে না দস্যুদের। বন বিভাগের অনুমতির পর 2 মাসের জন্য মধু সংগ্রহ করতে বনে প্রবেশ করছেন মোয়ালরা। বনের পূর্ব ও পশ্চিম অংশে একসাথে নেমেছেন তারা। উপকূল জুড়ে বনদস্যুর আতঙ্ক। অভিযোগ, বিভিন্ন দস্যু বাহিনীর অনুমতিপত্র নিয়ে বনে প্রবেশ করতে হচ্ছে তাদের। এজন্য দিতে হচ্ছে মোটা অঙ্কের চাঁদা। টাকা না দিলে অপহরণ করা হচ্ছে বনজীবীদের। 3-4 দল কাট তো করেছে দিয়ে এক দলের, আর তো তার সামনে পড়লে অন্তত কিছুটা দিকে ছাড়িয়ে দেবে, আর অন্য দলের সামনে পড়লি আমার মানুষ উঠিয়ে নেবে। মধু পাশের আগে অনেক মধু কাটা হয়ে যায়, আগে কতটা মধু পাবে অথচ 3-4 দলের কাট করতে হচ্ছে। শুধু এই জলদস্যুর জন্য আমরা অশান্তিতে। ওরা দাবি করে যে 1 লাখ টাকা দিবি, 50,000 টাকা দিবি, এটা আমরা দিই, তারপরে আমরা ভিতরে মধু আহরণ করি। বন বিভাগ কি করে? বন বিভাগের কোনো দায়িত্ব নেই, ও কোনো ভূমিকা নেয় না। দস্যু দমনের দায়িত্ব যাদের, কি বলছে সেই বন বিভাগ?
ক্যাম্প রয়েছে, আমার মাত্র 4টা স্টাফ রয়েছে, 2টা বন্দুক রয়েছে। সেইখানে যদি 2টো নৌকো ভর্তি করে 25-50 জন ডাকাত 50টা অস্ত্র নিয়ে যায়, তাহলে তার কি করার থাকতে পারে? ডাকাতদের থেকে ভয় পাচ্ছে আমাদের মৌয়ালরা, আমরা যতদূর শুনেছি। তবে আমাদের থেকে যে ইনস্ট্রাকশনগুলো আছে যে মৌয়ালরা যেন অন্তত রাত্রিবেলা আমাদের ক্যাম্পগুলোতে থাকতে পারে, একটা নিরাপত্তাটা যেন তাদের জন্য একটু আমরা নিশ্চিত করতে পারি। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, বনদস্যুদের কোনো ছাড় নেই, নতুন করে আত্মসমর্পণের সুযোগ দেয়া হবে না কাউকে। পুলিশ প্রশাসন সহ কোস্টগার্ড সহ সবার সঙ্গে কথা বলেছি, ইনশাআল্লাহ আমরা যে কোনো মূল্যে দস্যুমুক্ত করবো সুন্দরবনকে। আত্মীয়তা দেখা যাবে না। একটা লোক অন্যায় করেছে তাকে অন্যায়কারী হিসেবে দেখেন, সুন্দরবনে যে জলদস্যু বনদস্যু তাকে সেইভাবে দেখেন। এবার আগাম বৃষ্টি হওয়ায় গত বছরের চেয়ে তুলনামূলক বেশি মধু আহরণের আশা মোয়ালদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের স্মরণে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। বাদাসর গুলশান সোসাইটি জামে মসজিদে এটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্ত্রী দিলারা হাফিজের জীবনের নানা দিক তুলে ধরেন। উপস্থিত শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে দেশের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা শেষে প্রয়াত দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। গত 28 মার্চ শনিবার সকাল 11:29 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলারা হাফিজ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা নিয়েছেন এই সিদ্ধান্ত। আজ স্থানীয় সময় ভোরে মির্জা আব্বাসকে কেবিনে দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে সবার সাথে তিনি একটু একটু কথা বলতে পারছেন। গেল 15 মার্চ রবিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। গত মাসের 11 তারিখ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে প্রবীণ রাজনীতিককে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলে তার চিকিৎসা। 2 দফায় হয় অস্ত্রোপচারও। বর্তমানে মির্জা আব্বাসের সঙ্গে সিঙ্গাপুর আছেন তার স্ত্রী, সন্তান ও একজন চিকিৎসক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে আরও একটি মার্কিন ফাইটার জেট ভূপাতিতের দাবি করেছে ইরানের আইআরজিসি। ইরানের আকাশসীমায় থাকা অবস্থায় ভূপাতিত করা হয় বলে দাবি ওঠে। এ নিয়ে ওয়াশিংটন কিছু না জানালেও পশ্চিমা গণমাধ্যমে মিলেছে সত্যতা। দাবি করা হচ্ছে এরই মধ্যে পাইলটকে উদ্ধারে অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। বেশ কিছু ইরানি গণমাধ্যমের দাবি আটক হয়েছে পাইলট। ইরানের বিরুদ্ধে অত্যাধুনিক সব যুদ্ধবিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে তেহরান কয়েকটি ভূপাতিতের দাবি করলেও তা অস্বীকার করে আসছে ওয়াশিংটন। যুদ্ধের 5ম সপ্তাহে নতুন করে আরও একটি মার্কিন ফাইটার জেট ভূপাতিতের দাবি করেছে আইআরজিসি। শুক্রবার ইরানের মধ্যাঞ্চলের আকাশসীমা অতিক্রমের মুহূর্তে যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয় বলে জানানো হয় আইআরজিসির পক্ষ থেকে। বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশের পাশাপাশি এ তথ্য বেশ ফলাও করে প্রচার করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ। ইরানের দাবিকে এবারও মার্কিন সেন্ট্রাল কমান্ড অস্বীকার করলেও পশ্চিমা গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে যুদ্ধবিমান ভূপাতিতের সত্যতা। এমনকি বিধ্বস্ত হওয়ার আগে ইজেক্ট হয়ে প্রাণে বেঁচে যাওয়া পাইলটকে উদ্ধারেও যে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী, সে খবর উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এদিকে ভূপাতিতের পর মার্কিন অভিযানকে ব্যর্থ করে যুদ্ধবিমানের পাইলটকে আটকের দাবিও করেছে তেহরান। বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছে ওয়াশিংটন। তাদের নিশ্চুপ ভূমিকা পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে। ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানটির মডেল নিয়েও রয়েছে ধোঁয়াশা। বলা হচ্ছে F-35 কিংবা F-15 মডেল দুটির মধ্যে কোনো একটি ধ্বংস করা হয়েছে। মডেল যেটাই হোক, বিশ্লেষকরা বলছেন ইরানের হাতে সত্যিই পাইলট আটক হয়ে থাকলে ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরানে স্থল অভিযান চালাতে আসলে কোনো ইসরায়েলি মার্কিন সেনাকে জীবিত ফিরতে দেওয়া হবে না। দেশটির সামরিক বাহিনীর সদস্যদের এমন নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান। এদিকে ইরানের সেতু এবং পাওয়ার প্ল্যান্টে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর এ নিয়ে 91 দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে রেভলিউশনারি গার্ড আইআরজিসি। রাজধানী তেল আবিব ও ইলিয়াত শহর লক্ষ্য করে চালানো হয় এই হামলা।
মিসাইলের গায়ে লাগানো হচ্ছে শত্রুর জন্য সতর্কতামূলক পোস্টার। এরপর ইসরায়েলি ভূখণ্ড আর মার্কিন বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। এর পাশাপাশি রকেট এবং ড্রোনও ছুটছে ইরানের সামরিক বাহিনী। এ অবস্থায় ইরানের সেনা প্রধানের হুঁশিয়ারি, দেশটির ভূখণ্ডে মার্কিন ইসরায়েলি স্থলসেনা প্রবেশ করলে জীবিত ফিরতে দেওয়া হবে না কাউকেই। সেনা সদস্যদের আরো কঠোর যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার, এই দেশে যে যুদ্ধ চলছে তার অবসান আমরা ঘটাবো। ইরানের প্রতিটি শিশুদের নিরাপত্তার জন্য আমরা জীবন উৎসর্গ করব। এদিকে ইরানের পাওয়ার প্ল্যান্ট এবং সেতুর মতো স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমাদের সামরিক বাহিনী বিশ্বের সেরা বাহিনী। আমাদের পরবর্তী লক্ষ্য ইরানের বিভিন্ন সেতু, এরপর টার্গেট করা হবে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট। গেল কয়েকদিন ধরে ইরানের বিভিন্ন সেতু লক্ষ্য করে চলছে মার্কিন ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারাজ সেতুতে হামলায় প্রাণ গেছে অন্তত ৮ ইরানির, আহত হয়েছেন শতাধিক। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মেরামতের পর ক্রোয়েশিয়া ছেড়েছে যুক্তরাষ্ট্র তথা বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ৫ দিন ধরে দেশটির অ্যাড্রিয়াটিক বন্দরে নোঙররত ছিল বিমানবাহিনী রণতরীটি। তবে নৌযানটির নতুন গন্তব্যস্থল সম্পর্কে কিছু জানায়নি মার্কিন নৌবাহিনী। এর আগে গ্রিসে এক দফায় মেরামত কার্যক্রমের পর ক্রোয়েশিয়াতে পৌঁছায় ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইরানকে মোকাবেলায় মধ্যপ্রাচ্যে লোহিত সাগরে মোতায়েন করা হয়েছিল বিমান বাহিনী রণতরীটি। তবে হুট করে এতে সমস্যা দেখা যায়। সুয়েজ লাইনের সমস্যা, লন্ড্রি স্পেসে আগুন সহ একাধিক সংকটে বিপাকে পড়ে বিশাল রণতরীটি। ৫,০০০-এরও বেশি নাবিক বাস ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যেটি ৭৫ পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে যাত্রা শুরু করেছে নাসার মহাকাশযান অরিয়ন। প্রায় ৬ মিনিট ধরে মূল ইঞ্জিন সচলের মাধ্যমে গতিপথ পরিবর্তন করে পৃথিবীর একমাত্র উপগ্রহের দিকে ধাবিত হয় নভোযানটি। এই পর্বকে বলা হয় ট্রান্সলুনার ইনজেকশন, যা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে নাসা। বর্তমানে পথ অনুযায়ী অভিযানের ৬ষ্ঠ দিনে চাঁদের কক্ষপথের দূরবর্তী স্থানে পৌঁছাবে স্পেসক্রাফটটি। প্রদক্ষিণের পর তা পৃথিবীতে ফিরে আসবে। এখন পর্যন্ত অরিয়নের ইঞ্জিন, নেভিগেশন ও লাইফ সাপোর্ট সিস্টেম ঠিকঠাক আছে। বুধবার ফ্লোরিডা থেকে ৪ নভোচারী সহ যাত্রা শুরু করে নাসার সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম SLS। রাতের বাংলাদেশে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।